107 ARFM রেনবই শুরু হচ্ছে নাটক। আজকের নাটক প্রলয়ের পথিক। তাঁর সঙ্গে প্রখ্যাত বাচিক শিল্পী রত্না মিত্রের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ নাটক আর সেই অবিস্মরণীয় অভিনয়, সে তো আরো অনেকের মতো আমাকেও আজও স্মৃতিতে সম্মোহিত করে রাখে। কিন্তু খুব ব্যক্তিগত দুটি দিনের অভিজ্ঞতার কথা বলি। তখন 83 সাল, যে বছর উনি চলে যান, সে বছরেরই একেবারে গোড়ার দিকের কথা। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজের সূত্রে আমি যুক্ত। সেখানে পরিচালনার দায়িত্বে ছিলেন জয়ন্ত চৌধুরী। জয়ন্ত চৌধুরী নাটক লিখতেন, সেই সমস্ত নাটক সেখানে রেকর্ডিং করা হতো। আমি কিন্তু নাটকের সঙ্গে একেবারেই যুক্ত ছিলাম না, আমার বিভাগ ছিল কথিকা। সেখানে একদিন জয়ন্ত চৌধুরীকে আমি জিজ্ঞেস করতে এসেছি যে একটি বিষয়, সেটি এই সপ্তাহে যাবে কিনা। আমি দেখলাম যে অজিতেশ বন্দ্যোপাধ্যায় উপস্থিত এবং জয়ন্ত চৌধুরী কথা বলছেন তার সঙ্গে। আমি এই একটি প্রশ্ন করেছিলাম যে এই লেখা কি এই সপ্তাহে যাবে। একটু পরেই অজিতেশ বন্দ্যোপাধ্যায় বললেন জয়ন্ত চৌধুরীকে, এই নাটকের জন্য ওকে আমাকে দিন তো। জয়ন্ত চৌধুরী খুব অবাক হয়ে বললেন, ওকে নাটকে? বললেন হ্যাঁ, ওকে দিন। আর আমি একেবারে হতবাক। আমি চোখের সামনে অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে দেখছি, এটাই আমার কাছে বিশাল বড় এক প্রাপ্তি। উনি স্ক্রিপ্টটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, পরশুদিন সকাল 10টায় আসতে পারবে? বললাম হ্যাঁ। বললেন চলে এসো, স্ক্রিপ্টটা পড়ে চলে এসো। একদিন বাদ দিয়ে পৌঁছলাম। আমার মনে আছে তার আগের রাতটা আমি সারা রাত ঘুমোতে পারিনি। বারবার মনে হচ্ছে অজিতেশ বন্দ্যোপাধ্যায় ডেকেছেন, ওর সঙ্গে অভিনয় করব। পৌঁছে যাবার পর স্টুডিওতে উনি বললেন চলো। আমি ভাবছি এবার রিহার্সাল হবে। কিচ্ছু না, দুজনে দুটো মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে গেলাম আর রেকর্ডিং শুরু হলো। আমি আজও ভুলতে পারি না সেই অভিজ্ঞতা। যেন মনে হলো পালকের মতো কেউ আমাকে তুলে নিয়ে গেলেন। আমার একটি সংলাপ সম্পর্কে তিনি কোনো নির্দেশ দিলেন না। বাবা আর পালিতা মেয়ে, এই দুটি চরিত্র। যখন শেষ হলো তখন আজও মনে পড়ে জয়ন্ত চৌধুরী এসে আমাকে জড়িয়ে ধরলেন আর অজিতেশ বন্দ্যোপাধ্যায় মাথায় হাত রেখে বলেছিলেন, নাটকটা তোমার ক্ষেত্র, এটা ছেড়ো না কোনোদিন। আজকের নাটক প্রলয়ের পথিক। মূল কাহিনী আর্থার কনান ডয়েল। বাংলায় বেতার নাট্যরূপ অংশুপতি দাশগুপ্ত। প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। নাট্যানুষ্ঠান প্রলয়ের পথিক। 1871 খ্রিস্টাব্দ। ফ্রান্স ও জার্মানির মরণপণ লড়াই চলেছে। সীমান্ত অতিক্রম করে বহু দূর এগিয়ে গেছে দুর্ধর্ষ জার্মান সেনাদল। শত চেষ্টা করেও ফরাসিরা তাদের রুখতে পারছে না। রাজধানী প্যারি অবরুদ্ধ হতে চলেছে। দস্যুর হাতে মাতৃভূমির কঠোর লাঞ্ছনাতে ফরাসিদের অন্তর আজ আলোড়িত। আপ্রাণ লড়েও তারা ক্রমে হেরে যাচ্ছে। জার্মানরা সংখ্যায় অনেক বেশি। তাদের ঘোড়সওয়ার ফৌজ যেন বন্যার বেগে সমস্ত প্রতিরোধ ভাসিয়ে নিয়ে চলেছে। সঙ্গে আছে লক্ষ লক্ষ পদাতিক সৈন্যদল। তারা দুর্মদ, তারা অজেয়। মরিয়া হয়ে ফ্রান্স চেষ্টা করছে নানাভাবে শত্রুকে বাধা দিতে। প্যারির উপকণ্ঠে জার্মান শিবিরে কর্নেল ফন গ্রাম। ফ্রান্স আমাদের জার্মানির পায়ের নিচে, যতদিন চাইবো পায়ের নিচেই থাকবে। ভীরু নরম মেয়েলি জাতেরা যুদ্ধ করতেই জানে না।
সার্জেন্ট, তুমি কিছু বলবে? আগে হ্যাঁ, বলো। আজও আমাদের দুজন প্রহরীকে কারা যেন খুন করে রেখে গেছে। কি? আবার খুন? কোথায়? তাঁবু থেকে দূরে ওই জঙ্গলের ধারে ওরা পাহারা দিচ্ছিল। সকাল 7টাতে ওদের ফিরে আসার কথা। না সাথে গিয়ে দেখলাম কারা ওদের খতম করে রেখে গেছে। স্পর্ধা, স্পর্ধা, সীমাহীন স্পর্ধা। ঠিক আছে, দেখছি কি করা যায়। আর কোনো খবর? আগে হ্যাঁ, যে 5 জন সেপাইকে রসদের জন্য পাশের গায়ে পাঠানো হয়েছিল, তাদেরও কারা যেন খতম করে রাস্তা ধারে ফেলে গেছে। কি? এত দূর? আজ রাতে আগুন জ্বালিয়ে দেবে ওই গ্রামে। পুড়ে মরুক বাচ্চা, বুড়ো, ছেলে, মেয়ে সব। একটি প্রাণীও যেন পালাতে না পারে। একজন জার্মানের গায়ে হাত পড়লে 100 জন ফরাসিকে তার জন্য মরতে হবে। অবিশ্বাস্য, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, তবু থামানো যাচ্ছে না এই চোরাগোপ্তা খুন। সামনাসামনি লড়াইতে না পেরে ভীরু ফরাসিরা রাতের অন্ধকারে গুপ্ত হত্যা শুরু করেছে। একা বা অল্প কয়েকজন জার্মানকে সুযোগ পেলেই মেরে ফেলছে। ঘৃণ্য কাপুরুষের দল। কে বা কারা এ কাজ করছে জানতে পারলে এমন সাজা দিতাম যে চিরকালেদের সে কথা মনে থেকে যেত। আমি একটা কথা বলবো? বলো সার্জেন্ট। আমি বলছিলাম কি, ঢেঁড়া পিটিয়ে বকশিস দেবার কথা জানিয়ে দিলে কেমন হয়? এই ধরনের গেরিলা আক্রমণ যারা চালাচ্ছে তাদের ধরিয়ে দিতে পারলে 500 ফ্রাঁ দেওয়া হবে বা ওই রকম কিছু। মন্দ নয়। বেশ, দেখাই যাক। মেরে ধরে যখন হচ্ছে না, তখন বকশিসের লোভী দেখানো যাক। আবার আবার সেই চোরাগোপ্তা খুন। আমি বোধহয় এবার উন্মাদ হয়ে যাব। প্রথমে 500, পরে বাড়িয়ে 800 ফ্রাঁ করেও তো হলো না। সার্জেন্ট, সোজা এবার 1000 ফ্রাঁর কথা জানিয়ে দাও। হ্যাঁ, 1000 ফ্রাঁ। তাতেও হয় কিনা দেখো। এরা এক হতভাগা জাত। মারেও বশ মানে না, বকশিসেও নয়। কোনো খবর আছে? আছে। কি খবর? গায়ের এক চাষি এসেছে আপনার সঙ্গে দেখা করতে। বলছি খবর আছে ওর কাছে। নিয়ে এসো। মনে হচ্ছে 1000 ফ্রাঁতে কাজ হয়েছে। সেলাম। কি নাম তোমার? আগে গরিবের নাম ফ্রাঁসোয়া রেজান। তুমি জানো গোপনে এসব খুন কারা চালিয়ে যাচ্ছে? জানি হুজুর। জানো? জানো? নাম বলো তাদের, এক্ষুনি নাম বলো। কি চুপ করে দাঁড়িয়ে রইলে যে? আগে 1000 ফ্রাঁ পাবো বলে খবর নিয়ে হুজুরের কাছে এসেছি। আগে টাকাটা দিতে হুকুম হোক, তারপর সব বলছি। একটা আধলাও পাবে না যতক্ষণ না তোমার কথা সত্যি না মিথ্যে সেটা প্রমাণিত হয়। বলো, কে বা কারা এসব খুনের পিছনে রয়েছে? নাম বলো, নাম বলো। চুপ করে থেকো না। আমার কথার জবাব না দিলে প্রাণ নিয়ে এখান থেকে বেরোতে পারবে না। আগে কাজ করেছেন সাতনহারের মালিক কাউন্ট ইস্টাস। কাউন্ট ইস্টাস? চপাও কুত্তা, মিছে কথা বলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোমার। কাউন্ট ইস্টাস মানি লোক। অত বড় বংশের মানুষ হয়ে তিনি করবেন ভাড়াটে গুন্ডার কাজ? এ কখনো হতে পারে? হুজুর, আমি মিথ্যে বলিনি। মানুষটাকে আপনি চেনেন না। সাক্ষাৎ পরিচয় নেই ঠিকই, কিন্তু কাছাকাছি এলাকায় ওদের মতো বড় বংশ আর নেই, সেটা তো শুনেছি। এই হীন গুপ্ত হত্যা তার মতো লোক করবেন? তাহলে হুজুর বলে শুনুন। কি? মানুষটা বড় ভয়ঙ্কর। ওনার চোখের পানে তাকালে ভয়ে বুক কাঁপে না এমন লোক এই তল্লাটে নেই। আর ছেলে মরে যাওয়া ইস্টক, তিনি যেন একবারে খ্যাপা বাঘের মতন হয়ে উঠেছেন। ছেলে মরে গেছে? মরল কি করে? আপনাদের সঙ্গে লড়াইতে গিয়ে হুজুর ধরা পড়েছিল আপনাদেরই হাতে। কয়েদখানা থেকে পালিয়ে আবার ধরা পড়ে। তার মরার সংবাদ এসেছে বছরখানেক হতে চলল। একমাত্র সন্তান তো, তাই মানুষটার বুকে বড় বেজেছে হুজুর। তারপর? হ্যাঁ, তারপর থেকেই ওনার প্রজাদের নিয়ে উনি নেকড়ের পালের পেছনে যেমন ফেউ লাগে, তেমনি আপনাদের পেছনে লেগে রয়েছেন।
ফাঁক পেলেই চোরাগুপ্তা মেরে দিচ্ছেন যাকে হাতের কাছে পাওয়া যায়। মেরে দেখে দিচ্ছেন কপালে বাঁকা করে ক্রসের দাগ। হ্যাঁ, মানে ওটাই ওনাদের বংশের ছাপ কিনা। ক্রসের দাগ? ঠিক 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 ঠিক। যত লোক আমাদের মরেছে প্রত্যেকের কপালেই ছিল বাঁকা ক্রসের দাগ। সার্জেন্ট, ম্যাপটা বিছিয়ে দাও টেবিলের উপর, নিয়ে এসো। সাটনয়ার, এই তো সাটনয়ার। বেশি দূরেও তো নয় এখান থেকে। আগে জোর কদমে গেলে ঘন্টা তিনেকের পথ। চেনো জায়গাটা? ও বাড়িতে আমি কাজ করতাম হুজুর। তাই নাকি? সার্জেন্ট, এই লোকটাকে নিয়ে গিয়ে কিছু খেতে দাও, তারপর বসিয়ে রাখো যতক্ষণ আমি ডেকে পাঠাই। আমাকে আটকাচ্ছেন কেন হুজুর? যা বলতে এসেছিলাম সবই তো বলেছি। এবার টাকাটা দিয়ে দেবার হুকুম হলেই চলে যেতে পারি হুজুর। দাঁড়াও, চলে যাবে কোথায়? আগে দেখি তোমার কথা সত্যি না মিথ্যে। সত্যি হলে টাকাটা পাবে, আর মিথ্যে হলে যাকে তোমাকেই তো দেখিয়ে নিয়ে যেতে হবে রাস্তা। রাস্তা দেখিয়ে নিয়ে যাবার কথা কি বলছেন হুজুর? জানতে পারলে আমার পুরনো মনিবকে আমায় আস্ত রাখবেন? ওনার হাতে পড়লে এই গলা আমার দু ফাঁক হয়ে যাবে হুজুর। আমার টাকাটা দিয়ে ছেড়ে দেন হুজুর। সার্জেন্ট, নিয়ে যাবে কে? আর শোনো, ক্যাপ্টেন বামগার্টেনকে গিয়ে বলো বিশেষ দরকারে তাকে আমি ডেকে পাঠিয়েছি। কে ফ্রান্সোয়া রেজান, তুমি দাঁড়িয়ে রইলে এখনো? এই তোমার ইঁদুরটাকে নিয়ে যাও আমার সামনে থেকে। টাকার লোভে যে নিজের দেশের মানুষ, তাই আবার পুরনো মনিবকে ধরিয়ে দিতে পারে, সে একটা আস্ত জানোয়ার ছাড়া কিছু নয়। নিয়ে যাও। আমাকে ডেকে পাঠিয়েছেন কর্নেল? হ্যাঁ ক্যাপ্টেন বামগার্টেন, একটা বিশেষ দায়িত্ব দেব আপনাকে। আপনি ধীর স্থির স্বভাবের মানুষ, মাথা গরম করে কাজ পণ্ড করার লোক একেবারেই নন। খুব সন্তর্পণে গিয়ে আপনাকে এমনভাবে একটা কাজ করে আসতে হবে যাতে বিশেষ লোক জানাজানি না হয়। কি কাজ কর্নেল? আজ রাতে সাটনয়ারে যাবেন, পথ দেখিয়ে নিয়ে যাবার লোক আমি সঙ্গেই দেব আপনার। গিয়ে কাউন্ট ইস্টাসকে গ্রেপ্তার করে আমার কাছে নিয়ে আসবেন। যদি বাধা পান, মানে তাকে উদ্ধার করে নিয়ে যাবার মতলব নিয়ে তার দলবল যদি আপনার ওপর হামলা করতে আসে, মানে যদি আসে, তাহলে সোজা গুলি করে লোকটাকে মেরে ফেলে দিতে ইতস্তত করবেন না। কত লোক সঙ্গে নেব? বেশি লোক নেওয়া চলবে না ক্যাপ্টেন, আমাদের চারদিকে গুপ্তচর। খুব বড় রকমের তোড়জোড় করে ধরতে গেলে লোক জানাজানি হয়ে যাবে। তা অবশ্য ঠিক। সুতরাং কেউ কিছু বুঝতে পারার আগেই আচমকা গিয়ে পড়তে হবে আপনাকে। বেশি লোক সঙ্গে থাকলে লোকে জেনে ফেলবে যে কিছু একটা করতে চলেছে। আবার মাত্র 2-4 জন নিয়ে গেলেও বিপদ হতে পারে আপনার। জোনা 20 লোক পেলেই আমার চলবে কর্নেল। বেশ, 20 জন লোকই আপনি নিন, কিন্তু কাল সকালে বন্দীকে আমার সামনে হাজির করা চাই। সার্জেন্ট, বলুন ক্যাপ্টেন। লোকটার কবজিতে লাগানো হাত করার চেনটা ভালো করে ধরে রাখো, না তো পালাবার চেষ্টা করতে পারে। পালাতে গেলে গুলি তোর মাথার খুলিটা ঝাঁঝরা করে দেবো, বুঝলি রে শুয়োর? আগে হুজুর। পিছিয়ে পড়ছিস কেন? চলো তোমরা, চল। আগে বড় কাদা হুজুর, তাছাড়া আধারে চোখে ঠিক ঠাউরও পাচ্ছি নে। পাচ্ছি ঠাওর তোমাকে। বুটের লাথি খেলে তবে ঠিক চলবে তুমি, তাই না? চুপ, আর কথা নয়। যাচ্ছেন কেন হুজুর? এই তো যাচ্ছি তো। একদম চুপ, আর কোনো কথা নাই, চলে গেছে। বৃষ্টি ধরে গিয়ে মেঘের আড়াল থেকে চাঁদ বেরিয়ে এসেছে। পথ চলা এবার সহজ হবে। আর আর বেশি দূর যেতে হবে না হুজুর। হয় হয় সেই বাড়ি। রাত হলেই পেঁচাটা ফটকের ধারের ওই বট গাছের ডালে এসে বসে আর ঘন্টায় ঘন্টায় ডাকে।
10টা বাজলো, অথচ মনে হচ্ছে কত না জানি নিশুতি রাত। শয়তানের ঘাঁটিতে তাহলে এসে পড়লাম ক্যাপ্টেন। হ্যাঁ, শোনো, তোমরা 5 জন খিড়কির দরজার কাছে গিয়ে দাঁড়াও, আর তোমরা যাও সদর দরজার সামনে। আর শোনো, তোমরা কজন পূব দিকে নজর রাখো, আর তোমরা পশ্চিম দিকটা, আর এই লোকটাকে আটকে রেখো। ঠিক আছে সার্জেন্ট। বলুন ক্যাপ্টেন। ওপাশের ওই ঘরটা থেকে আলো বেরিয়ে আসছে, দেখেছো? হ্যাঁ দেখেছি, যাবো ওদিকে। হ্যাঁ চলো, আমিও যাচ্ছি। পা টিপে টিপে এসো আমার সঙ্গে। সার্জেন্ট, লোকটাকে দেখতে পাচ্ছ? মোমবাতির আলোতে কাগজ পড়ছে। জানলার কাঁচ ভেঙে বন্দুকের নলটা ওর পিঠে ঠেকিয়ে দাও। একটাও শব্দ নয়, উঠে দরজাটা খুলে দে, নয়তো দোহাই আপনার, মারবেন না, আমি এখনই দরজা খুলে দিচ্ছি। কে তুই? এই বাড়ির রাঁধুনি হুজুর। কুত্তার বাচ্চা, কাউন্টেস টাস কোথায়? কর্তার কথা বলছেন হুজুর? তিনি তো একটু আগে বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছেন এই রাতে? মিথ্যা কথা বলছেন। ভগবানের দিব্যি হুজুর, ভগবানের দিব্যি, তিনি বাড়িতে নেই। কোথায় গেছেন? জানি না হুজুর। কি কাজে গেছেন? আগে তাও জানি না হুজুর। অমন করে বুকের দিকে বন্দুক উঁচিয়ে ধরলে ভয়েই তো মারা যাব। যা জানি না কেমন করে বলি, আপনি বিচার করে দেখুন হুজুর। হ্যাঁ রে, রাতে এমন প্রায় বুঝি বেরিয়ে যান তোমার মনিব? আগে হ্যাঁ। বেরেন কখন? ভোর হলেই উনি ফিরে আসেন হুজুর। শয়তান, রোজ রাতে বেরিয়ে গিয়ে খুন করতে যায় আমাদের ছেলেদের। সামনে পেলে টুটি চেপে খুন করে ফেলতাম। সার্জেন্ট। ক্যাপ্টেন। আগে এসো, বাড়িটা তন্ন তন্ন করে খুঁজি। এই বড়, পথ দেখে নিয়ে চলো আমাদের। সার্জেন্ট, ওর পিঠ থেকে বন্দুকের নলটা সরিও না। চল। ডান দিকটা তো সব দেখা হলো, এবার বাঁ দিক। বাড়িটা যেন আস্ত এক গোলক ধাঁধা। এই শয়তান, এদিকে আয়। বাঁ দিকটাতে কি আছে? সারি সারি ঘর হুজুর, ঘরের পর ঘর, তারপর সিঁড়ি। হুজুর, সবই তো এক এক করে দেখবেন, কিন্তু হাতের মোমবাতিটা যে বড়ই ছোট হয়ে এসেছে, ফুরিয়ে গেলেই তো অন্ধকার। তুই ছাড়া বাড়িতে আর কাউকে দেখতে পাচ্ছি না কেন? কে আর থাকবে বলুন হুজুর? ওদিকের একটা ঘরে শুধু আমার বুড়ি বউটা রয়েছে, আর যত সব চাকর বাকর সব পালিয়েছে লড়াইয়ের ভয়। শুধু আমরা দুটিতে আজও মাটি কামড়ে এখানে পড়ে রয়েছি হুজুর। সার্জেন্ট, অনেক তো দেখা গেল, আর মিথ্যে ঘুরে ঘুরে পা ব্যথা করে লাভ নেই। পাখি ভোরের আগে বাসায় ফিরছে না, ততক্ষণ এখানেই কাটাতে হবে। আমি কি ভাবছি জানো? বলুন। ভাবছি বৃষ্টি বাদলার দিনে বাইরে কোথাও ঝোপে ঝাড়ে বসে না থেকে এই বাড়ির ভেতরে আরাম করাই বুদ্ধিমানের কাজ হবে। কোথার বাচ্চা, আয় এদিকে শোন। বলুন হুজুর। শোন, অনেকটা হেঁটে এসে আমার লোকেদের খিদে পেয়েছে, তাদের খাবার ব্যবস্থা করে দে ভালো করে। আর এখানে আমাদের দুজনকেও যা তোর আছে নিয়ে এসে জুত করে খাওয়া। কি হলে কিছু করে রইলি কেন? মানে আপনার সেপাইদের না হয় যা হোক একটা ব্যবস্থা করে দিতে পারবো, কিন্তু হুজুর। কিন্তু কে? মানে আপনাদের মতো মালির লোক আজ এলেন আমার মনিবের ঘরে, এসে মুখ ফুটে খেতেও চাইলেন, কিন্তু কিন্তু কি যে আপনাদের মুখের সামনে ধরে দেবো ভেবে আমি একদম ঠাউর পাচ্ছি না। মানে একদিন গেছে হুজুর, যে যত রাত বেরিতেই হোক আর যতজন মানুষই হোক, প্রাণ ভরে তাদের খাওয়াতে কোনো অসুবিধে ছিল না। আর আজ বাসি মাংস, শুকনো রুটি আর যেমন তেমন খানিকটা মদ আপনাদের সামনে ধরে দিতে বড়ই শরম লাগছে হুজুর। নিয়ে আয়, তোর যা আছে নিয়ে আয়। আর শোন, আগে হুজুর, আমার সিপাহীদের যেন কোনো অযত্ন না হয়, হুঁশিয়ার করে দিচ্ছি। শোন, আগে হুজুর, ওই যে দেওয়াল জোড়া 4খানা তেল ছবি দেখছি, ওর মধ্যে তোর মনিবা আছে নাকি? আছেন হুজুর,
পরপর 4 পুরুষের ছবি এ ঘরে রয়েছে। ঠিক আপনার মুখোমুখি যে ছবিটি দেখছেন উনিই আমার মনিব। এই তবে কাউন্টিস্টাস। আগে হ্যাঁ হুজুর। চোখ জলজল করছে, খাড়া নাক, ঠোঁটে অহংকার। 4 পুরুষের চেহারাই তো দেখছি প্রায় একরকম, তফাৎ যা সে শুধু পোশাকে। হুজুর, আপনাদের দুজনের খাবারটা নিয়ে আসি। একদম দেরি না করে। সার্জেন্ট বলুন ক্যাপ্টেন। নিচে ওরা চটপট খেয়ে নিক আগে, তারপর সারা রাত বাড়িটা সব দিক থেকে ঘিরে রাখতে হবে। ভোর হতে দেরি আছে, পালা করে ঘুমিয়ে নিতে পারা যায়, কি বলো? আমিও মিথ্যে রাত জাগবো না। খেয়ে দে এই চেয়ারটাতে বসে সার্জেন্ট, ফায়ার প্লেসের আগুনে ঘরটা ভারী চমৎকার গরম হয়ে আছে না? বাইরে ওদিকে কালো মেঘ আবার আকাশ ছেয়ে ফেলেছে, দেখছো? এখনই আবার বৃষ্টি শুরু হবে। এই যে খাবার এসে গেছে। খিদেটিও পেয়েছে বেশ। ধরা চুড়ো আলগা করে তাহলে শুরু করা যাক। তুই যা নিচে গিয়ে দেখ কার কি দরকার, আমাদের সামনে দাঁড়িয়ে থাকতে হবে না। যা। তাহলে আমি যাই হুজুর। বললাম তো যা। বুঝলে সার্জেন্ট, ভারী মজা শত্রুর ঘরে ঢুকে তারই ঘাড় ভেঙে চর্বচস্য খেতে। আর লড়াইতে এসে এই বিদ্যেটি আমি ভালোই রপ্ত করেছি। আমাকে একটু মাংস দরকার। খেয়ে দে ঘন্টাখানেক শুধু মৌজ করে একটু ঝিমিয়ে নেবো, তারপরও হাতে অনেক সময় থাকবে। বাছাধন ফিরলেই তাকে ধরে বেড়ালের মতো থলে পুরে সোজা ওই অবস্থাতেই হাজির করব কর্নেলের সামনে। বেটা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। এবার বেল্টটা আরেকটু আলগা করি। সার্জেন্ট। ক্যাপ্টেন। তোমার খাওয়া তো হয়েছে? হ্যাঁ ক্যাপ্টেন। বেশ বেশ, এবার নিচে গিয়ে ওদেরকে কোথায় পাহারা দেবে তার বিলি ব্যবস্থাটা সেরে ভালো। ওপরে আমার কাছে ফিরে আসার দরকার নেই। আর হ্যাঁ, যাওয়ার আগে ওই চেয়ারটা কাছে টেনে দাও আমার। হ্যাঁ, ওটাতেই পা তুলে, বেশি নয়, এই শুধু ঘন্টা খানেক। বাহ বাহ, ঠিক আছে, এখানে রাখো। আরেকটু পাশে। ঠিক আছে, যাও যাও এবার যাও। হ্যাঁ, মনে রেখো সার্জেন্ট, শেষ রাতে সজাগ থাকতে হবে। কে হাসে? রিভলভার কে সরালো? আমার রিভলভার। আপনি কাউন্টিস্টাস? রিভলভার খুঁজছো? কোথায় পাবে? শত্রুর বাড়িতে এসে এত আরাম করতে গেলে কি চলে? আপনি হ্যাঁ, আমি। এই বাড়ির প্রতিটি দেওয়ালের পেছনে যে গোপন সুড়ঙ্গ রয়েছে তা তুমি একেবারেই ধরতে পারোনি, তাই না? যখন আমার টেবিলে বসে খাচ্ছিলে 40 জন লোক তাদের 80টা চোখ দিয়ে তোমাদের দেখছিল। ওকে ওকে, কি হলো তোমার? কি করছো? গায়ের জোর দেখাবার চেষ্টা করে কোনো লাভ নেই বন্ধু। তুমি নিরস্ত্র, আর এই দেখো আমার হাতে 6 নলা রিভলভার। বসো, আরাম করে ওই চেয়ারে বসো, একদম ওঠার চেষ্টা করো না, করলেই
বুঝতে পারছো? আমি আমি হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি নাম কি তোমার? বাউমগার্টেন। খাসা নাম। বয়স কত? 28। 28? ঠিক 28 বলছো? জানো, আমার একটা ছেলে ছিল, বেঁচে থাকলে তারও আজ ঠিক 28 বছর বয়স হতো। সে চলে গেছে আমাকে ফেলে চিরদিনে। দেখো, তোমার সেপাইরা কেউ আর বেঁচে নেই, তাদের লাশ পড়ে আছে ওই মরা চাঁদের আলোয়। কি হলো, চমকে উঠলে যে বড়? ভাবছো তাহলে তোমাকে কেন জ্যান্ত রেখেছে? এখনো রেখেছি তার কারণ তোমাকে আমার অনেক অনেক কথা বলবার আছে। আমাকে? কি কি কথা? বলছি বলছি, কিন্তু তার আগে বলো কি খাবে? আমি খেয়েছি। তুমি ওকে খাওয়া বলো? ছেলের মতো তুমি। বুড়ো চাকরটা যা ছাই পাশ তোমায় খেতে দিয়েছে সে তো আমি সব দেখেছি। না না না, আরেকবার বসে পড়ো তুমি, আমি নিজে তোমায় পরিবেশন করে খাওয়াবো। বলো তুমি কি খেতে ভালোবাসো? বললাম তো আমি খেয়েছি। তোমার তো খুব গো আছে দেখছি। এত সাদাসাদি করছি, না হয় বুড়ো মানুষের কথায় দুমুঠো আবার খেতেই। তো যাক, এসো অন্তত একসঙ্গে 2 গ্লাস পান করা যাক। হ্যাঁ, না না না, খেয়ে না বলছি। আমি তোমার বাবার বয়সে, কথা শোনো, খাও। বেশ, দিন। বাহ, মুখ দেখেই বুঝতে পারছি খেয়ে তৃপ্তি হলো তোমার। ভালো না জিনিসটা? হ্যাঁ ভালো। একে তুমি অতিথি, তাই ছেলের বয়সী, তোমার তৃপ্তি যেন আমার ছেলেরই তৃপ্তি। আরেক গ্লাস নেবে? অনেক ধন্যবাদ, কিন্তু আর দরকার নেই। বেশ, এবার তোমাকে একটা গল্প বলি, শোনো। গল্প? হ্যাঁ গল্প। অনেকদিন ধরে আমার ভারী স্বাদ এই গল্পটা আমি একজন জার্মান অফিসারকে শোনাবো। আজ যখন ভগবানের দয়াতে তোমায় কাছে পেয়েছি, সে স্বাদ আমার ভালো করেই মিটবে। শুরু করি তাহলে। কি গল্প শোনাতে চান? কি গল্প? আমার ছেলের গল্প। আমি বলি, তুমি আরাম করে শোনো। সে ছিল আমার একমাত্র ছেলে। লড়াইতে বন্দী হয়েছিল তোমাদের হাতে, পালাতে পেরেছিল তোমাদের বন্দিশালা থেকে, কিন্তু হ্যাঁ, কিন্তু তবু সে শেষ পর্যন্ত বাঁচল না। তার কথাই শোনাবো, শুনলে তুমি ভুলতে পারবে না বলেই আমার মনে হয়। গোলন্দাজ বাহিনীতে কাজ করতো আমার ছেলে। বড় সুন্দর ছেলে ছিল আমার, জানো, সোনালী কোঁকড়া চুল, সমুদ্রের মতো নীল চোখ। তার মা তাকে দুদণ্ড চোখের আড়াল করতে হলে চারদিক অন্ধকার দেখত। সেই ছেলের মৃত্যু সংবাদ শুনে তার বুক কি ফেটে না গিয়ে পারে ক্যাপ্টেন? সে যে ছিল তার চোখের মণি। এ খবর পেয়ে তাই সেও আর বেশি দিন বাঁচেনি। হ্যাঁ, আমার ছেলের মারা যাবার খবর নিয়ে এসেছিল তার এক বন্ধু। যেমনটি সে আমাদের কাছে বলেছে, ঠিক তেমনি করেই তোমাকে সব শোনাবো, একটি কথাও বাদ দেব না। ছেলে আমার বন্দী হয়েছিল ভাইসেনবর্গের লড়াইতে। ছোট ছোট দলে ভাগ করে ওরা বন্দীদের নানা জায়গাতে ছড়িয়ে দিল। আমার ছেলে আর তার বন্ধু অন্য আরো অনেকের সঙ্গে, যে জার্মান অফিসারের তত্ত্বাবধানে ছিল, তিনি একজন মহানুভব ব্যক্তি বলে আমি শুনেছি। তিনি আমার ছেলেকে ক্লান্ত ও ক্ষুধার্ত দেখে শুধু তাকে নয়, ওদের সবাইকেই খুব যত্ন করে খাইয়েছিলেন। আমার ছেলের সঙ্গে তিনি ভারী মিষ্টি ব্যবহার করেছেন বলে আমি শুনেছি। নিজের কেস থেকে দামি সিগারেট বের করে তাকে খেতে দিয়েছিলেন তিনি। আচ্ছা শোনো, তুমি আমার কেস থেকে একটা সিগারেট নেবে ক্যাপ্টেন বাউমগার্টেন? কি হলো, হ্যাঁ, মাথা নাড়ছো কেন? নেবে না? নিলে কিন্তু আমার বড় ভালো লাগতো। বেশ ভালো সিগারেট। না থাক। থাক, তবে গল্পটা শোনো।
রাইন নদী পেরিয়ে এটলিংয়ের নামে একটা জায়গাতে ওদের পাঠানো হলো। সেখানে তোমাদের যে অফিসারের উপরে বন্দীদের ভার ছিল সে মানুষ নয়, আস্ত জানোয়ার। আমাদের বীর ছেলেদের অসহায় অবস্থায় পেয়ে সে তাদের উপর নির্দয় অত্যাচার করে ভারী সুখ পেত। একদিন সে আমার ছেলেকে অপমান করে কথা বলতে সে রুখে উঠল। উঠবে না কেন, সে তো আমারই ছেলে। এ বংশের কেউ কারো কাছে মাথা নোয়ায়নি। মুখের উপর উপযুক্ত জবাব পেয়ে কুকুরটা কি করলো জানো? হাতের চাবুক দিয়ে তার মুখে, মাথায়, সারা গায়ে মারতে লাগলো এইভাবে। চোখে খুব লেগেছে তোমার? আমার ছেলেরও লেগেছিল। ওহো, ডট ডট করে রক্ত পড়ছে দেখছি। আমার ছেলেরও পড়েছিল। তোমার মতো ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল তার মুখ। আর তাই দেখে সেই জানোয়ার কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো বিদ্রুপ করতে লাগলো তাকে। তোমারও এই অবস্থা দেখে আমার যাকে সে কথা, গল্পটাকে শেষ করি। বন্দীদের এবার নিয়ে যাওয়া হলো আরো দূরে। পথে লোকটা আমার ছেলের ওপর নানা অকথ্য অত্যাচার চালিয়েছিল। কেন জানো? আমার ছেলে অন্যায় অত্যাচার সইতে পারত না, রুখে উঠত। কি অদ্ভুত ভাবো, মনে মনে অবজ্ঞা করেও বাইরে একটু সম্মান দেখালেই হয়তো অত্যাচার এড়ানো যেত। কিন্তু আমাদের বংশের ধারা তা তো নয়। লোকটা তাই যখন তখন খ্যাপা কুকুরের মতো আমার ছেলের ওপর ঝাঁপিয়ে পড়তো, লাথি মেরে তাকে ফেলে দিত। ঠিক আমি যেমন এখন তোমাকে লাথি মেরে ফেলে দিচ্ছি। আবার যেন চুল ধরে টেনে দাঁড় করিয়ে দিত, যেমন এখন তোমাকে দাঁড় করিয়ে দিচ্ছি। বসো 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 বসো, আরাম করে বসো। আপনি একটা পশু, আমাকে নিরস্ত্র পেয়ে আপনি। তোমার গলায় আমি কান্নার আভাস পাচ্ছি। শুনেছি আমার ছেলেও আড়ালে বসে কেঁদে ফেলতো এক এক সময়। লোকটা তাকে যখন তখন কুত্তা বলে ডাকতো। যেমন ধরে বলতো, হ্যাঁ রে কুত্তা, কেমন লাগছে তোর এখন? দেব নাকি আর দুঘা? আরে আরে, উঠে দাঁড়িয়ে লড়ার চেষ্টা করছো? শুনেছি আমার ছেলেও এমনি চেষ্টা করেছিল। তা তোমাদের অফিসার বলে উঠেছিল, এই কুত্তা খবরদার বলে চিৎকার করে চাবুক চালিয়েছিল। বসো বসো বসো, চুপ করে চেয়ারে বসো। নির্মম শত্রুর হাতে অসহায় অবস্থায় অপমান সহ্য করতে বাধ্য হওয়া বড় কষ্টের, তাই না? আমার ছেলেরও ঠিক তাই হয়েছিল। তাই তার হয়ে বদলা নেবার ভার আমি, তার বাবা, নিজের হাতে তুলে নিয়েছি। যাক, বাকি গল্পটা শোনো। জানো ক্যাপ্টেন বামগার্টন, অন্ধকারের পর আলো, যন্ত্রণার পরে যন্ত্রণার উপশম, এই হলো দুনিয়ার নিয়ম। বন্দিরা এবার এলো কার্লসরুহে বলে একটা জায়গাতে। সব মানুষই যে পশু তা তো নয়। আমার ছেলের চোখের উপর গভীর ক্ষত দেখে তোমারই মতো একজন জার্মান ক্যাপ্টেন একেবারে শিউরে উঠলেন। নিজের হাতে মলম লাগিয়ে তিনি যত্ন সহকারে আমার ছেলের চোখে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিলেন বলে আমি শুনেছি। না না ক্যাপ্টেন বামগার্টন, তোমার চোখ থেকে যে বড্ড রক্ত পড়ছে। আমার কাছে ওষুধ রয়েছে, লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেবো। এসো দেখি দেখি। না 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 না, মুখটা অমন করে সরিয়ে নিও না, দেখতে দাও। কাউন্টেস, নিরুপায় হয়ে আপনার অত্যাচার আমি সহ্য করে যাচ্ছি, কিন্তু দোহাই আপনার ভণ্ডামি করবেন না। সরান সরান আপনার হাত। না না, ছোবেন না, ছোবেন না আমাকে, আপনি ছোবেন না। বেশ বেশ বেশ, ছোবো না ছোবো না। কি জানো ক্যাপ্টেন,
পরপর যেমন ঘটেছিল আমার ছেলের বরাতে, ঠিক সেইভাবে আমি তোমাকে বলে যাচ্ছি। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে প্রথম যে জার্মান অফিসারকে হাতে পাবো তাকে প্রাণ ভরে শোনাবো আমার ছেলের গল্প। আমি কিন্তু নার্সিং ভালো জানি ক্যাপ্টেন। দিন ওষুধ লাগিয়ে ব্যান্ডেজটা বেঁধে। না না না, অত্যাচার যে করার করে যান, আপনার দয়া বা সহানুভূতি আমি চাই না। বেশ, ছেলেকে আমার একা একটা সেলে আটকে রাখা হলো। এরপর গরমে দম বন্ধ হয়ে যাচ্ছে বলে তার মনে হতো এক এক সময়। তখন সে এসে দাঁড়াতো তার ছোট জানলাটার সামনে। জার্মান সিপাহীরা সেখান দিয়ে যেতে যেতে তাকে যা তা বিদ্রুপ আর অপমান করত। করবে না কেন? সহবত বা ভব্যতা কি কিছু আছে তোমাদের? আর এখন বাঘকে খাঁচায় পুঁততে এসেছিলে তুমি, তাই না? আর এখন বাঘই তোমাকে পেড়ে ফেলে মাথাটা একেবারে গুড়িয়ে দেওয়ার জন্য থাবা তুলেছে। তো শ্রীমান, বিয়ে থা নিশ্চয় করেছো। মোটা সোটা চেহারাটি দেখে তো মনে হচ্ছে যত্ন আত্তি করার লোক ঘরে রয়েছে। তা আজ যদি আমার হাতে তোমার প্রাণটি যায়, কি আর তাহলে হবে? একটা বিধবার সংখ্যা বাড়বে শুধু। তা বিধবা তো ওরা বেশি দিন বড় একটা থাকে না, চটপট জুটিয়ে নেয় আবার কাউকে। কি বলো? খবরদার, খবরদার বলছি। যা বলার আমাকে বলুন, কিন্তু এসব কথা বললে আমি একবারে। থাক থাক থাক, ঢের হয়েছে। ওঠার চেষ্টা করো না, চুপ করে বসো বসো বসো। বসা বলছি। বসে গল্পের শেষটুকু শোনো। একদিন সুযোগ বুঝে ছেলে আমার আত্মার সে বন্ধু পালালো কয়েদখানার পাঁচিল টপকে। পথে তাদের কত কষ্ট, কত বিপদের ভেতর দিয়ে চলতে হয়েছিল, সেসব কথা বলে তোমার ধৈর্যের উপর অত্যাচার করব না। সারাদিন তারা জঙ্গলে লুকিয়ে বেড়াতো, চলতো রাতের অন্ধকারে। এইভাবে চলতে 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 তারা সীমান্তের আর মাত্র মাইল খানেকের ভেতরে এসে পড়েছিল। শুনছো ক্যাপ্টেন বাউমগার্টেন? আর মাত্র মাইল খানেক। এইটুকু পার হতে পারলেই তারা দেশের মাটিতে পা রাখতে পারত। এমন সময় আচমকা ওরা একদল ঘোড়সওয়ার ফৌজের একেবারে মুখোমুখি পড়ে গেল। ওই ফৌজের সঙ্গে যে অফিসারটি ছিলেন, তিনি ওদের গ্রেপ্তার করে বিচারের জন্য পাঠাবার ঝামেলার ভেতরে ছিলেন না। গিয়ে সোজা গাছের ডালে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কে আছিস? এরা সব আমার লোক। আমার হাতে তো ঘোড়সওয়ার ফৌজ নেই, তাদের বদলে এরাই যা করার করবে। হুকুম করেন হুজুর। আমার তো মনে হচ্ছে ও ঘরের ঠিক মাঝখানের কড়িকাঠটাই আমাদের কাজের পক্ষে ভালো। হ্যাঁ হুজুর, তাহলে এবার ওকে টেনে নিয়ে যাই পাশের ঘরে। নিয়ে যাও। ভাই ওঠ, ফাঁসিতে ঝুলতে যাবি। চল। নোংরা হাত আমার গায়ে লাগাবে না। আয় চল, আয় 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 আয়। ওঠ, দাঁড়া দাঁড়া এই টুলের উপরে। দড়িটা মোম দিয়ে পালিশ করে নেবার সময় হয়নি, তাতে কিছু আসে চায় না। পিয়ের পরিয়ে দে ওটা ওর গলায়। কিরে ভয় করছে তোর? তোমরা যা করবার করো, জার্মান সৈনিক মরতে ভয় পায় না। সাব্বাস। তবে তোমার রক্তহীন ফ্যাকাশে মুখ কিন্তু অন্য কথা বলছে। কি মনে মনে ভগবানকে ডাকছো? ডাকো। আমার ছেলেও ডেকেছিল। আমি হাতের রুমাল ফেলে দেওয়া মাত্র যা করার করবে। জয় হুকুম হুজুর। ওহো হ্যাঁ, গল্পটা কিন্তু আমার এখনো শেষ হয়নি। ফাঁসির দড়িতে টান পড়তে যাচ্ছে এমন সময় এক জার্মান অফিসার এসে দাঁড়ালেন। আমার ছেলের সুন্দর মুখখানি দেখে বোধহয় তার মায়া হয়েছিল। তখন আমার ছেলের ঠোঁট নড়ছিল শেষের প্রার্থনায়। প্রশ্ন করে অফিসারটি জানতে পারলেন সে তার মা আর বাবার জন্য প্রার্থনা করছে। আরো জানলেন যে সেই তাদের একমাত্র সন্তান। ওই অফিসারও সন্তানের পিতা। তিনি সবাইকে চলে যেতে বললেন সেখান থেকে।
পরে চুপ করে দাঁড়িয়ে ভাবলেন কিছুক্ষণ, তারপর এগিয়ে এসে আমার ছেলে আর তার বন্ধুর গলা থেকে ফাঁসির দড়ি নিজের হাতে খুলে দিলেন। এসো, আমিও তোমার গলা থেকে দড়ি খুলে দিচ্ছি নিজের হাতে। তারপর তাদের বুকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেলেন। তুমি এসো ক্যাপ্টেন বামগার্টন, সন্তানকে একদিন যেমন করে এই তৃষিত বুকে আঁকড়ে ধরতাম, আজ ঠিক তেমন করেই তোমাকে আলিঙ্গন করি। আমার ছেলেকে অন্তর থেকে আশীর্বাদ করেছিলেন মহৎ সেই মানুষটি। আমিও তোমাকে সর্বান্তঃকরণে আশীর্বাদ জানাই। তার আশীর্বাদ ও শুভেচ্ছা সত্ত্বেও ছেলে আমার বাঁচেনি, প্রবল জ্বরে সে পথেই মারা যায়। তুমি কিন্তু যেন বেঁচে থেকে সুস্থ শরীরে যুদ্ধের পর তোমার প্রিয়জনের কাছে ফিরে যেতে পারো, এই কামনা করি। ওই তোমাদের কামান গর্জে উঠেছে, উল্টো দিক থেকে ভীষণ আক্রমণ আসবে খবর পেয়েছি, কিন্তু কোনো ভয় নেই তোমার। এসো আমার সামনে, আমি তোমাকে যাবার পথ দেখিয়ে দেব, কোনো ভয় নেই তোমার। এসো। হ্যাঁ, এই বনের পথ দিয়ে সোজা চলে গেলে খুব তাড়াতাড়ি তোমার তাঁবুতে পৌঁছে যেতে পারবে। এসো, রক্ত মুছে দিই তোমার। এই ওষুধটা রাখো। তোমার মা বাবা আছেন? হ্যাঁ আছেন। দুজনেই? হ্যাঁ দুজনেই। কত সৌভাগ্য তোমার। দেখা হলে তাঁদের আমার অভিবাদন জানিও। আজ তাহলে বিদায়। কাউন্ট এস্টাস, বিদায়। রাতের অন্ধকার কেটে গেল, আর একটা দিনের শুরু হতে চলেছে। জোর লড়াই শুরু হবে। জার্মানরা এই জায়গাটা চারিদিক থেকে ঘিরে ফেলেছে। জানি, আমাদের পালাবার পথ নেই। এবার মুখোমুখি লড়াই। মরণের ডাক এসেছে, সাড়া না দিয়ে উপায় কি? কিন্তু ছেলেটা এতক্ষণে তার তাঁবুতে পৌঁছে গেছে নিশ্চয়ই, না? হ্যাঁ তা হবে, কিন্তু হুজুর ওই শুনুন, ওই শুনুন। শুরু হয়ে গেল। উল্কার মতো ছুটে আসছে শত্রুর কামানের গোলা। মাটি কাঁপছে, বাড়িটা দুলছে। ডাকো দে সবাইকে। আকাশের শেষ সীমানায় কিছু দেখতে পাচ্ছ? পাচ্ছি হুজুর। কালো মেঘের মতো এগিয়ে আসছে লক্ষ লক্ষ জার্মান ঘোড়সওয়ার। মুখোমুখি লড়াই ছাড়া অন্য কোনো পথ নেই। হুজুর, এখনো চেষ্টা করলে বোধহয় পালানো যায়। না না, আর পালাবো না, আর পালাবো না। মৃত্যুতে আজ ছেলের সঙ্গে মিলবো আবার, মৃত্যুতে। প্রলয়ের পথিক নাটকটির অভিনয় এখানেই শেষ হলো। মূল কাহিনী আর্থার কনান ডয়েল, বাংলায় বেতার নাট্যরূপ অংশুপতি দাশগুপ্ত, অভিনয়াংশে কর্নেল ফন গ্রাম, সমীর মজুমদার, ক্যাপ্টেন বাউমগার্টন, গৌতম চক্রবর্তী, ফ্রাঁসোয়া রেজান, প্রণত ঘোষ, সার্জেন্ট,
কানু ভট্টাচার্য, দেবেশ রায়চৌধুরী, কাউন্ট ইস্টাসের পাচক রূপেন মিত্র, জন অসীম মুখোপাধ্যায়, সূত্রধার শোভনলাল মুখোপাধ্যায় ও কাউন্ট ইস্টাসের ভূমিকায় অজিতেশ বন্দ্যোপাধ্যায়, আবহ সঙ্গীত সহায়ক রঞ্জন মিত্র, সম্পাদনা শুভ্র প্রকাশ দে, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। চাইল্ড ইন নিড ইনস্টিটিউট একটি স্বেচ্ছাসেবী সংস্থা।